ইনফ্যাক্ট আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব পালন করার কথা সবসময় চাইবো সরকারের সাথে ভালো সমালোচনাগুলো বারবার বলি। একটা সরকার যখন কাজ করতে যায়, আমাদের মতো একটা সরকার সে অনেক চাইলে অনেক কিছু করতে পারে না, কখনো কোনো ভুল করবে, এটাও খুব স্বাভাবিক। তো সেগুলো নিয়ে যথেষ্ট যৌক্তিক সমালোচনা সেটা হলেই আসলে সরকারের জন্য ভালো। আপনারা খেয়াল করবেন, এটা একটু ফর্মালি বলছি, ব্যাংক আইনের একটা বিষয় নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল, যেটা পরবর্তীতে উইথড্র করা হয়েছিল। দিস ইজ হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। এভাবেই প্রেস এভাবেই কাজ করে। প্রেসে প্রচুর সমালোচনা হয়েছে, জনগণ সেটাতে এনগেজ করেছেন, জনগণের হাতে এখন সোশ্যাল মিডিয়া আছে, শেষ পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত পাঠিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা জায়গা থেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাজেট উপস্থাপনের পর যখন সমালোচনা। এই জিনিসটা আসলে আমরা চাই, কারণ গণতান্ত্রিক সরকার সবসময় প্রেসকে তার বন্ধু মনে করতে চায়। As usual, আমরা কিছু এক সপ্তাহের মধ্যে তৈরি হয়েছে, সেগুলো বলবো অবশ্যই খুব সংক্ষিপ্ত অংশ। আমরা মূল যে জিনিসটা আসলে চাই সেটা হচ্ছে আপনার সাথে ইন্টারাকশন, কোন একটা জায়গা দেখা দরকার যাতে আপনারা আপনাদের কি সবসময় তা না, আপনারা প্রত্যেকে চোখ রাখেন, সাংবাদিকরা আছেন, সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন রকম প্রশ্ন আপনারা সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম দিনের সফর থেকে দেশে ফিরেছেন। আমাদের আগের ব্রিফিংটা হয়েছিল মালয়েশিয়া থেকে ফিরে আসার পর, এরপর চীন থেকে তিনি ফিরে এসেছেন। খুব বিস্তারিত আসলে বলছি না, কারণ এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সবাই থেকে একটা বিস্তারিত ব্রিফিং করেছেন, সুতরাং আপনারা এটা জানেন। কিন্তু আমরা এটুকু বলতে চাই যে এটা খুব সফল একটা সফর ছিল। এর মধ্যে আমরা আবার ইনক্লুড করেছি, আপনারা এগুলো আবার পেয়ে যাবেন এবং আমরা চাই এটা নিয়েও আমাদের জনপরিসরে আলাপ আলোচনা চলতে থাকবে। আমরা দেখছি যে কলাম লেখা হচ্ছে, সফর খুব সফল হচ্ছে, তারা কেউ বলছেন কিছুই হয়নি, ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা কত পাওয়া গেল প্রশ্ন করছেন, সেটারও জবাব আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। তারপরেও এই সব আলোচনাগুলো চলছে, এগুলো চলতে থাকুক। একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার ইচ্ছা, তার স্বার্থ, মানে জনগণের স্বার্থের কথা বলছি, রাষ্ট্রের স্বার্থের কথা বলছি, নিশ্চিত করে যে তার পররাষ্ট্র নীতি ঠিক করবে। একটা সার্বভৌম স্বাধীন দেশ যেভাবে করে সেভাবে, এটার একটা বার্তা বেরিয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় 28 জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন 2026 আয়োজন করা হয়। এর মাধ্যমে 2,40,00,000 শিশুকে এক ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এটা প্রায় 100% অর্জিত হয়েছে। একটা অদ্ভুত তথ্য, এই ঘটনাগুলো কেন ঘটেছে আমরা আসলে জানি না, এটা একটু জানবেন। বছরে দুবার ভিটামিন এ ক্লাস ক্যাম্পেইন করার কথা থাকলেও প্রায় 15 মাস পর এরকম আয়োজন করা হলো। মানে গত 15 মাস এটা হয়নি, অথচ 6 মাস পর পর এটা হবার কথা ছিল। আমরা আমের ক্ষেত্রেও দেখেছি একইভাবে এই সরকার শিশুদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কাজ করতে চায়। আমরা প্রায় একটা কথা বলি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, তিনি যেহেতু দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন, ওখানে যে NHS আছে সেটাতে আমরা যদি কিউরেটিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কাজ করতে যাই, ধনী দেশগুলোর উপরে চাপ পড়ে যায়। আর আমাদের মতো গরিব দেশ, মানুষের রোগ হওয়ার পর যদি আমরা তার চিকিৎসা সরকারের দিক থেকে দিতে চাই, এটা মারাত্মক চাপের ব্যাপার। তাই যতটা সম্ভব রোগকে আগেই প্রতিরোধ করা, প্রিভেন্টিভ মেডিসিন যেটা বলে, ভিটামিন এ সেই রোগটা আছে, এই সরকার সেটা করবে। খাদ্য মন্ত্রণালয়, আমরা গতদিন জানিয়েছিলাম খাদ্য মন্ত্রণালয়ের মজুদ স্বাভাবিকের চেয়ে 7 লক্ষ টনেরও বেশি, যা নিরাপদ মজুদ 13,50,000 মেট্রিক টনের তুলনায় ছিল, সেটা আরো বেড়েছে 8,60,000 মেট্রিক টন বেশি। তারপরে এর মধ্যে আরো অনেক বেশি খাদ্য সংগ্রহ করা গেছে। এটা যেমন খাদ্যের মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং আমরা যেহেতু অনেক কর্মসূচি আছে, যেমন এখানে আপনারা পেয়ে যাবেন খাদ্য মন্ত্রণালয়ের OMS যে কর্মসূচি আছে, তাতে এটার আওতা বাড়ানো হয়েছে। সেই কারণে সরকার অনেক বেশি খাদ্য মজুত করছে। আপনারা জানেন খাদ্য বেশি মজুত করে দামের ক্ষেত্রে একটা স্থিতিশীল রাখায় সাহায্য করে। এটা একদিন হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পায়। অনেক ক্ষেত্রে হয়তো সরাসরি এই চাল কেনা হয় না, কিন্তু যখনই আপনি রাইস মিল গুলো থেকেও চাল কিনতে থাকবেন, বাজারে একটা চাহিদা তৈরি হয় এবং সেটা কৃষকের চালের মূল্য প্রাপ্তিতে সাহায্য করে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সব টোল প্লাজায় একটা ইন্টিগ্রেটেড ট্যাগের আলোচনা হচ্ছে এবং সেটা খুব দ্রুত হয়ে যাবে, এটা আশা করা যায়। আপনারা বুঝতেই পারছেন, এটা যদি থাকে সব জায়গায় এটা
এফেক্টিভলি কাজ করবে এবং ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বলা যেতে পারে। রেলপথ মন্ত্রণালয় মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। এখানে 5 বছরের রেলওয়ে 24 লক্ষ বৃক্ষরোপণ করবে। আপনারা জানেন এই সরকারের অত্যন্ত প্রায়োরিটি পাওয়া একটা কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ। সেটা বিভিন্ন সংস্থা তাদের মতো করে তাদের জমিতে করে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি চলছে। আমি ব্যক্তিগতভাবে এটা খুব খেয়াল করি, যখন রাস্তায় আমি যখন যাই অনেক দিন থেকেই টিসিবি ট্রাকের লাইন কেমন আছে। আমাদের এখনো লাইন দেখা যায়। এটা একটা রাষ্ট্র, একটা সরকার কখনোই এক্সপেক্ট করে না যে লাইনটা শুরু করে দেয়। আমরা দেশটি খুব বেশি দিন না, আমাদের লক্ষ্য হচ্ছে এই টিসিবি ট্রাকের এরকম লাইন থাকবে না, টিসিবি ট্রাক প্রয়োজনই হবে না। আমরা সেটাও দেখতে চাই, কারণ জনগণের কাছে আমরা এমন ভাবে পৌঁছে দিতে চাইবো যাতে কষ্টকর কোনো পথে যেতে না হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। বিরোধী দলীয় 65 জন সংসদ সদস্যের অনুকূলে জনপ্রতি 30 লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের জন্য ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড 2 কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশে প্রথমবারের মতো নাইজেরিয়ায় 10,440টি প্যারেন্ট হ্যাচিং এগস রপ্তানি করেছে। এর চালানের মূল্য $18,729 মার্কিন। এই মুহূর্তে চালান যতটুকুই হোক না কেন, হ্যাচিং এগস আপনারা বুঝতেই পারছেন এটা এই দিন থেকে বাচ্চা হবে। বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশের মন্ত্রী তার জায়গা থেকে যথেষ্ট সম্ভাবনা একটা খাত, অনেক কর্মসংস্থান তৈরি করেছে। এখন যদি এটা এভাবে আমরা রপ্তানি করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু বলছেন যে এই খাতকে আমরা রপ্তানির মুখী করে তোলার জন্য চেষ্টা করছি। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন পদক্ষেপ বলে আমরা মনে করি। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মৃত্যুজনিত সহায়তা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়। 645 জনকে 12,78,50,000 টাকা চিকিৎসা সহায়তা হিসাবে 7,300 জন মৃত্যুজনিত সহায়তা হিসাবে 645 জনকে দেওয়া হয়েছে 12,78,50,000 টাকা। চিকিৎসা সহায়তা হিসেবে 7,933 জনকে দেওয়া হয়েছে 24,40,93,000 টাকা এবং শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি হিসাবে 474 জনকে 94,80,000 টাকা সহ সর্বমোট 9,052 জনকে 38,14,23,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের রুটিন কর্মসূচির জন্য হিসাবে যেটা হয়, বিভিন্ন শিল্প কলকারখানা পরিদর্শন চলছে এবং যেখানে যেখানে অনিয়ম পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট বিভিন্ন সেক্টরে, এটা শুধু এখানে না, সব সেক্টরেই আছে। এই সরকার খুব দ্রুত চেষ্টা করছে এগুলোকে যতটা সম্ভব নিয়মের মধ্যে আনা যায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমাদের হাজিরা সবাই ফেরত এসছেন। এর মধ্যে সকল হারানো হাজি 724 জন টেম্পোরারিলি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে উদ্ধার করা গেছে এবং এখন আর কোনো নিখোঁজ হাজি নেই। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে 25 জুন বেইজিং এর গ্রেট হল অফ পিপলে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন সফল। স্বাক্ষরিত সমঝোতা স্মারক গুলোর আওতায় বাংলাদেশ চীনের মধ্যে সংবাদ তথ্য বিনিময়ের দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেলিকম এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদন এবং সংযোজনের জন্য প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল সোর্সিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 6টি বিমানবন্দর ও 5টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা কন্টিনিউ করছে, এটা সংখ্যা নিয়মিত বাড়ছে, হাওর বাউল ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইন্টারনেট সুবিধা চালুকরণে 1075টি হটস্পট চালু হয়েছে। এটা পরের সপ্তাহে এগুলো বাড়তে থাকবে। আপনারা জানেন এই জায়গাগুলো খুবই দুর্গম,
এই দুটো জায়গাগুলোতে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চয়তা, এবং আজকে আমরা যদি ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্টেড না থাকি, এটা আসলে কোনোভাবেই এই সময়ের সাথে মানে ম্যাচ করে না। সেই কাজ সরকার করছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় স্কুল পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার কর্মকাণ্ড কন্টিনিউ করে যাচ্ছে, এবং সেটার অংশ হিসাবে আবার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেখানে কম্পিটিশন চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে শিশুদের জন্য, কিশোরদের জন্য ক্রীড়া ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি অনেক বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা কন্টিনিউ করছে। পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় তারা যেটা করেন সবচেয়ে তাদের গুরুত্বপূর্ণ রুটিন কাজ, মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এই সপ্তাহে তারা 19টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, 78টি মামলা দিয়েছেন, জরিমানা আদায় করেছেন 14,14,000 টাকা। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একদম এটা খুব গুরুত্ব দেই নাই। বজ্রপাতের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হ্রাস করতে কতগুলো পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন না, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বজ্রপাতের যে প্রবণ এলাকা আছে এর মধ্যে বাংলাদেশের কিছু কিছু এলাকার মধ্যে পড়ে, এবং প্রতি বছর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আবারও বলছে এগুলো প্রিভেন্টজনক মৃত্যু, এগুলো চাইলে আমরা ঠেকাতে পারি। 15টি জেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরাপদ দণ্ড স্থাপন করা হচ্ছে। এখানে কোথায় কোথায় কি হয়েছে এগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। এবং কৃষক ছাউনি প্রকল্প, অনেক বড় মাঠ যখন থাকে তখন আসলে বজ্রপাতের সংখ্যাও থাকে, সেখানে ছাউনি তৈরি করা হচ্ছে। এই কাজগুলো সরকার কন্টিনিউ করছে। আপনাদের মনে থাকার কথা, এটা আগে সরকার পালিয়েছে, তারা তাল গাছ লাগানোর কর্মসূচি দিয়েছেন। তাল গাছ লাগানোর কর্মসূচিকে ছোট করে দেখার ব্যাপার না এখন, কারণ এটা আসলে বজ্র নিরোধ করে। একটা তাল গাছ সেই হাইটে যাওয়ার জন্য 25-30 বছর লেগে যেতে পারে। ওটা তো থাকছে, কিন্তু বজ্র নিরোধক দণ্ড এবং ছাউনি আমরা সেটা খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এইটা একটা প্রতিরোধযোগ্য মৃত্যু, এটাও আমরা ঠেকিয়ে দিতে পারবো। একটা কথা আমরা হয়তো একটা মৃত্যুকে মৃত্যু হিসেবে দেখি, একটু ইনফর্মালি হলেও বলি, এরকম দু একটা মানে শুধু বজ্রপাত না, যে কোনো অ্যাক্সিডেন্টে যখন যেগুলো প্রিভেন্টেবল মানুষ মারা যায় বা যে কোনোই মারা যায়, মানে একটা পরিবারের আয়ের, যে মানুষটা আয় করেন, মানে মাঠে কাজ করতে যান দেখবেন গ্রামের সেই কৃষক যিনি আসলে পরিবারের মূল আয় করা ব্যক্তি, তো তার মৃত্যু শুধু মৃত্যু না, আমাদের মতো অনেক পরিবারের হয়তো মূল আয় করা মানুষটা মারা গেলেও আমরা আর্থিকভাবে খুব বড় বিপদে পড়ি না, আমাদের আত্মীয় স্বজন হারানোর শোক তো আছেই। এই ঝুঁকিগুলো, এই ধরনের ঘটনাগুলো পরিবারটার উপরে মারাত্মক আর্থিক চাপ তৈরি করে। সো এগুলো আমাদেরকে এনি কস্ট ঠেকাতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প, এবিভুক্ত মোট 1359টি প্রকল্প আছে। আমরা অনেকে জানি কিনা জানি না, আমাদের এদিকে এর মধ্যেই 1359টি প্রকল্প আছে। এর মধ্যে বিভিন্ন রকম ভাবে 2,08,936 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় যা করে, প্রকল্পগুলো যাচাই বাছাই করা, সেগুলো আবার কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেটার ভিত্তিতে তারা বিভিন্ন রকম বরাদ্দ দিয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র্যাব তাদের যে রুটিন কাজগুলো, সেটা হচ্ছে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, সেগুলো তারা করে যাচ্ছেন। মাদক উদ্ধার, এর মধ্যে বিজিবি একই কাজ করছে, তবে বিজেপির উপর এখন একটা এক্সট্রা দায়িত্ব আছে, আপনারা জানেন। সেটা হচ্ছে, আমি একটু পড়ি, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার ও খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক 115 জন নাগরিকের পুশিং প্রচেষ্টা করা হয়, যা বিজিবির দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে ব্যর্থ করা হয়েছে। একই সময় মিয়ানমার সীমান্তে 15 জনের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ এবং 2 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে বর্ডারে এটা একটা পরিস্থিতি আছে, এবং আমাদের বিজিবি এই কাজটা সাকসেসফুলি করছে। এটা তার রেগুলার কাজের বাইরে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তারা এটা করে যাচ্ছে। কোস্টগার্ডও সমুদ্র সীমায় আমাদের পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড যা করছেন তারা সেটা কার্যকরী করছে। আমি শেষ করছি এই পর্যন্ত। আজকে আমাদের সরকারের দিক থেকে বলার কথা, আমি আগেও বলেছি, আবারও সরকারের কাজ, সরকার মানুষের স্বার্থে কাজ করবে, সরকার সেটা করছে, আমরা জনগণকে সেটা জানাতে চাই। এবার আপনাদের প্রশ্ন। আচ্ছা, আমি আসছি, একজন করে আসবো, আমি থাকবো, বলা হয়েছে যে গত অন্তর্বর্তী সরকার
12,000 কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে এবং এই বিষয়টা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদীয় বক্তৃতা বলেছেন। আমার প্রশ্ন হলো যে আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন এবং যারা এই অন্তর্বর্তী সরকারে ছিলেন তারা কিন্তু এখনো সবাই জীবিত আছে, তাদের ব্যবস্থা নেবেন? আচ্ছা, সরকার বলতে আমরা আসলে কি বুঝি, এটা খুব জরুরি কথা। টিআইবির এই ব্যাপারটা একটু বলি। 12,000 কোটি টাকা হচ্ছে, এটা ওনারা সবসময় করেন, এটা আগে 10,000 11,000 এরকম ছিল। এটা হচ্ছে আমরা সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি শিকার হই। একটু খেয়াল করুন, সরকার তো দুটো কম্পোনেন্ট থাকে। যেমন ধরুন এখনকার সরকার, এখানে দুটো কম্পোনেন্টের একটা হচ্ছে যারা নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক অংশ, আরেকটা অংশ হচ্ছে সরকারের স্থায়ী অংশ, প্রজাতন্ত্রের কর্মচারী। আমি প্রজাতন্ত্রের কর্মচারী কথাটা বলতে চাই। আমাদের সংবিধানে কিন্তু সরকারি কর্মকর্তা, কর্মকর্তা বলে কোনো শব্দ সংবিধানে নাই, সরকারিও নাই, কর্মকর্তাও নেই। যারা আছেন আমাদের সবচেয়ে বড় যে সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, তারাও কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী। তো এই যে আপনি বলছেন দুর্নীতিটা, এই দুর্নীতিটা কিন্তু পুরো সার্ভিস নেয়ার ক্ষেত্রে, তার মানে এর মধ্যে আপনি যদি ব্লেম করেন পুরো সরকারের দুটো অংশকে ব্লেম করতে হবে। আমাদেরও সময় আগামী বছর টিআইবি কিন্তু একই রকম একটা রিপোর্ট করবে। আমরা আশা করি এই অঙ্কটা কমবে। আমরা বলছি না যে এটা একদম শূন্য হয়ে যাবে বা একেবারে ড্রাস্টিক কোনো চেঞ্জ হয়ে যাবে। সেখানেও কিন্তু ওই দায়, খেয়াল করি আমরা, এই দুর্নীতির সাথে জড়িত আপনি টেকনিক্যালি বলতে পারেন যে দুটো অংশ। তবে হ্যাঁ, আমি আপনার সাথে এই জায়গায় একমত যে এটা রোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের সর্বোচ্চ দায়িত্বে যারা থাকেন তারা, সেই অর্থে তাদের বড় দায় আছে। তাহলে আমি আবারও বলছি, এই 12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এই দুর্নীতিটা করেন নাই। তারা কোনো দুর্নীতি করেন আমি সে কথাও বলছি না, কিন্তু এই দুর্নীতি একেবারে আমাদের গ্রাসরুট পর্যন্ত প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী আছেন। আমরা জানি কোথায় কোথায় তারা, আমরা তো এই সমাজে বাস করি, তো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয় অনেক সময়। মানে ওখানে দেখবেন ওনারা বলেছেন কখনো কখনো কাজ স্পিড আপ করার জন্য, আবার কখনো কখনো বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনার আর উপায় ছিল না। সো এটা কিন্তু সবাই এটার অংশ। এটা মানে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার বা তার আগের সরকার বা আমাদের সরকারের সময়ও যেটা একেবারে বন্ধ হয়ে গেছে আমরা এটা দাবি করি না। সো আমরা ওইটা অবশ্যই খতিয়ে দেখা হবে। একই সাথে আমরা নিজেরাও সতর্ক থাকা শুরু করছি যাতে এগুলো গ্র্যাজুয়ালি আমরা খতিয়ে দেখি। আমি আসছি, আমি একদম করে আসবো সবার কাছে। আচ্ছা, এক সেকেন্ড, ঠিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন প্রধানমন্ত্রীকে যে অন্তর্বর্তী সরকারের সময়টা তদন্ত হয় এবং টিআইবিকে মানে এই দুর্নীতি দমন কমিশনকে যেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেয়। সেক্ষেত্রে কি মানে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে আবেদন, সরকারকে সেটা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কাল তাকে করবে কিনা, মানে দুর্নীতি হয়েছে হয় নাই, কোথায় হয়েছে, কি পরিমাণ হয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পাই যে টাকা বাংলাদেশের পরিমাণও বেড়েছে, এই সময়টা 44% বেড়েছে। সেক্ষেত্রে কি সরকার এই তদন্তটা করবে কিনা? আচ্ছা, একটা কথা একটু বলে রাখা ভালো, দুর্নীতি একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। আজ থেকে বহু বছর পরও চাইলে এটা করা যায়। এক, দুই হচ্ছে দুদক কনস্টিটিউশনাল কমিশন না, দুর্নীতি দমন কমিশন। এটা একটা স্ট্যাচুটরি আইনের মাধ্যমে হয়েছে, কিন্তু এটার স্ট্রাকচারটা কনস্টিটিউশনাল কমিশনের মতোই। কিন্তু যেমন ধরুন যারা দুদকে আসবেন যেসব কমিশনার, তাদেরকে আপনি অপসারণের যোগ্য। যেমন ধরুন একজন মন্ত্রীর চাকরির মুহূর্তের ব্যাপার, মানে প্রধানমন্ত্রী চাইলে তার চাকরি নেই, কিন্তু আমাদের কমিশনাররা যারা আছেন, কনস্টিটিউশনাল কমিশন না শুধু দুদকেও তাই, উনি যদি একবার নিযুক্ত হয়ে যান তার সেই প্রসেসটা ফলো করতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মতো। আমি যেটা বলতে যাচ্ছিলাম, এটা একটা স্বাধীন কমিশন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আলাপটা তুলেছেন, কিন্তু আমি রাদার এইভাবে বলতে চাই যে দুদকের উচিত হবে সে একটা স্বাধীন কমিশন হিসেবে, যখন দুদক গঠিত হবে স্বাধীন কমিশন হিসেবে এটা তার মতো করে তদন্ত করা। কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে, এমনকি কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করারও চেষ্টা করেছিল, আমাদের মনে আছে একজন উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। তো এই দায়িত্ব দুদকের, এই দায়িত্ব দুদক করবে এবং দুদক তৈরি হয় এই কাজ। এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কার, আমি এটাও বলতে চাই যে এই সরকারের সময়ও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ
কোন ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। এই কমিশনকে আমরা এভাবেই দেখতে চাই, সেটা তারা তাদের দিক থেকে। এবং সরকারের দিক থেকে এটাকে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না, কমিশনকে বাধা দেওয়ার কিছু নেইও, কিন্তু সরকার এটাকে এনকারেজই করবে, অবশ্যই অন্তর্বর্তী আওয়ামী লীগ এবং আমাদের সরকার। আমি একটু সিরিয়ালি আসি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি যে চায়নাতে ভিজিটে গেলেন, সেখানে চায়নার প্রেসিডেন্ট মাননীয় শি জিনপিং সে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না করিডোর। তো বাংলাদেশের একটি অন্যতম পথ হচ্ছে আমাদের অবসান, দ্বিতীয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে চায়না বাংলাদেশ করিডোর। এই করিডোরের ব্যাপারে আপনাদের আমাদের সরকারের কি পরিকল্পনা আছে, কি করবে না? আমি আসলে চায়নার ব্যাপারে খুব বিস্তারিত বলতে চাই না, কারণ আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন। তারপর আমি যদি বলি এই কথাটা উনি কি বলেছেন বা আমাদের সরকারের অবস্থানটা আমি একটু পুনর্ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে গ্রোসলি আমি ইনফ্যাক্ট একটা প্রোগ্রাম থেকে বেরোনোর পর হঠাৎ করে আই ফেস ফ্রম জার্নালিস্ট, তারা আমার কিছু অপিনিয়ন চেয়েছেন। আমি যেটা বলেছিলাম আমি আবারও বলি, যে কোনো কানেক্টিভিটি, পৃথিবী কিন্তু এখন কানেক্টিভিটির কথা বলে, যে কোনো কানেক্টিভিটি যদি এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে করা যায়, সেই কানেক্টিভিটি আমরা চাই। এটা এক। দুই হচ্ছে মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে, এবং সেটা যদি হয় সেটা হবে। ইনফ্যাক্ট চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, ডিবিআইএন এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টর, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সরকার এটা যেহেতু এই আলাপ করেছে, সরকার নিজের আগ্রহ আছে, এবার এই ব্যাপারগুলো ফিজিবিলিটি দেখা হবে এবং সেটা অনুযায়ী আমরা এগিয়ে যাব। আচ্ছা, আমি সাম্প্রতিক একটা বিষয়ে আপনার হচ্ছে শিকাও অনির্বাণের বিষয়ে সাম্প্রতিক এ বিষয়ে আপনি একটু বলুন। আপনি শিকাও অনির্বাণ লিখিয়ে রাখা হয়েছে, এ ধরনের একটা প্রচারণা করছে, কি করে এ বিষয়ে শিখা অনির্বাণ লিখিয়ে রাখা হয়েছে, এটার কি কোনো ডকুমেন্টেড প্রমাণ আছে? মানে আমরা নানান রকম অপপ্রচার আসলে চলে, নানান রকম এই অপপ্রচারের কথা তো আমরা বলেছি। এইরকম একটা সিদ্ধান্ত মানে কেউ একটা যেটা হয় আর কি, মানে বাংলাদেশে এই সরকার, বাংলাদেশে যে সরকারটা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের হয়ে বহু মানুষ, আপনাদের তো এর মধ্যে খেয়াল করেছেন যে তুরাগ নিয়ে নানান কথাবার্তা বলা হয়েছে। তো একইভাবে এটা একটা প্রোপাগান্ডা। কোনো একটা ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, কথার কথা, এটা সরকারের দিক থেকে আসবে, বা যিনি এই কথাগুলো বলছেন আসলে এটা সঠিক কিনা প্রমাণের দায়িত্ব তাদের, তাকে ডকুমেন্ট নিয়ে আসলে জিনিসটা প্রমাণ করতে হবে। সুতরাং এই যে আমি শুনলাম, জানলাম, এই তথ্যগুলো আমরা মনে হয় গুরুত্ব না দেয়। সরকার নির্ভরযোগ্য হয়েছে নাকি সরকার বলেছে? আমি আবারও বলছি, আমি এই প্রশ্নটাকে কগনিজেন্সে নিতে চাই না। ধরুন কাল আরেকটা কথা বললো, এরপর আবার সরকার এসে গিয়ে ওখানে ছবি তুলে, ভিডিও তুলে করে দেখাবে যে এটা, তাহলে যে কোনো কিছু আসলে এরকম ভাবে হতে পারে। এটা একেবারে অবান্তর একটা প্রশ্ন বলে আমি মনে করি। আপনি রাইট কাজ করেছেন, যেহেতু সবার সামাজিক মাধ্যমে, আপনার প্রশ্নটা অবান্তর বলছিলাম। সামাজিক মাধ্যমে এই জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো যখন ঘটছে, এটা একটা ফেনোমেনন, এবং আমার মনে হয় এরকম যদি আমরা কগনিজেন্সে নিতে থাকি, এরকম বাজে কথা ক্রমাগত বাড়তে থাকবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন নিয়ে আলাপ হচ্ছিল। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, দণ্ডপ্রাপ্ত বলে তার বক্তব্য প্রচার করা যাবে না, এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে, এবং আমাদের অনেক কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার
তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা আমরা জানাবো, এটা নিয়ে কথা বলেছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই, এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবেন, শ্রদ্ধা দেখাবেন, এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, আমরা আবার করবো, এবং কোনো একটা সময় হয়তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবা যেতে পারে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো এইরকম, যে তিনি যখন কথা বলেন, এটা অন্যান্য মিডিয়া যেহেতু আসে, মানুষ এখন যেহেতু খুবই কানেক্টিভিটির যুগ, মানুষ কোনো না কোনোভাবে জেনে যায়, তো এই আলাপও কেউ কেউ করছেন। আমি আবারও এর বাইরে গিয়ে, সরকারের বাইরে গিয়ে বলছি যে এটা আসলে শেষ পর্যন্ত কি রাখা যায় কিনা, কারণ এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন একটা বিদেশি মিডিয়া, সেই মিডিয়া আমাদের দেশ থেকে দেখা সম্ভব, এবং অনেকে সেটা দেখছেন। তারপর আমি বলি, আনলেস আদালত এই নিষেধাজ্ঞা সরাচ্ছে, এটা করাটা অনুচিত। আমি অপরাধ এভাবে বলছি, এটা অনুচিত, এবং আমি আশা করি আমাদের মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ধন্যবাদ। তথ্য কমিশন নিয়ে প্রশ্ন এসছে। তথ্য কমিশন আসলে গঠন করার জন্য যা যা প্রসেস সেগুলো চলছে। আমরা খুব দ্রুত তথ্য কমিশন পাবো বলে আমি আপনাকে কনফার্ম করছি, আর খুব বেশি দেরি হবে না, কারণ এই কমিশন গঠন প্রক্রিয়ার সাথে আমি কিছুটা জড়িত আছি, আমি নিজেও কিছুটা জানি, সেই কারণে বলছি এটা দ্রুত হবে। আর গণমাধ্যম কমিশন নিয়ে আমি আগের একটা মিটিং এ সম্ভবত জানিয়েছিলাম যে আমরা আমাদের অনেক স্টেক হোল্ডারের সাথে বসেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আগের যে মিডিয়া কমিশনের রিপোর্ট সেটাকে ভিত্তি করে আমরা আবার মনে করি যে এটা একটু নতুন করে আবার আলোচনা করা দরকার আছে, কিছু মিসিং আছে কিনা বা নতুন কিছু যুক্ত করা যায় কিনা, এই কারণে আমরা আবার বলবো, এবং এই কমিশনটাও হবে। সাউন্ডটা ঠিক করেন। মানে সফট বা হার্ড, আমি আগে বলেছি এই নির্বাচনে বিএনপিও তো নাই, আছে কি? স্থানীয় সরকার নির্বাচনে কি বিএনপি আছে? জামায়াত এনসিপি আছে? নেই। একসময় ছিল, মানে যে আইনটা মাঝখানে পরিবর্তিত হয়েছিল আমাদের সময়, সেখানে একটা নির্বাচনে দল ছিল, সেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়র। তখনও কিন্তু মেম্বার এবং কমিশনার নির্বাচনে কোন দল পার্টিসিপেট করতো না। এখন এটা তুলে দেওয়া হয়েছে, আমরা আগের জায়গায় চলে গেছি। সুতরাং এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই পার্টিসিপেট করছে না, এটা হলো একদম নিশ্চিত কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও, মানে আওয়ামী লীগ নামে সে কোন কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই, এবং আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বরং সরকারকে এই অভিযোগ করা হয়েছে যে সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইনের যে ধারা নতুন করে যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সরকার অনেকগুলো ইন্টারিমের সময়কার অনেকগুলো অধ্যাদেশকে আইনে পরিণত না করলেও এটাকে করেছে। তার মানে সরকারের অবস্থান হচ্ছে, সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে জি
আচ্ছা একটা জি জি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো মূল্যে এটা করা হবে, আচ্ছা, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা। আমি যেহেতু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমি নিজেও কাজ করছি, সরকারের যে কমিটি আছে জয়েন্ট রিভার কমিশনের একজন উপদেষ্টা হিসেবে আমি ওখানে থাকি, তো আমি এটা নিয়ে আপনাদেরকে কিছু বেশি তথ্য দিতে পারবো যতটুকু আমরা পাবলিকলি দেওয়া সম্ভব। তিস্তা মহাপরিকল্পনা আসলে মানে প্রাথমিকভাবে না, দীর্ঘদিন থেকে এটা আগের, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, ওই সময় চায়নার একটা প্রপোজাল ছিল, ভারত আসলে এটার সাথে ছিল না। ওই দেশটা আসলে আসলো 24 সালের নির্বাচনের পর শেখ হাসিনা যখন, আমি এখন টাইমলাইন গুলো আপনাকে বলছি, এটা আমি যেহেতু ওই সময় ক্লোজলি মনিটর করতাম, আমার একেবারেই মনে আছে। চায়না বেশ আগেই তার এই প্রপোজাল তার মতো করে একটা দিয়েছে। এই প্রপোজালটা ইনফ্যাক্ট আমরা আমাদের জন্য যথেষ্ট বলে মনে করছি না। আমি আগে একদিন বলেছিলাম, আমি আসছি ওই জায়গায়, তো সেই প্রপোজাল নিয়েই ওই সরকারও কাজ করছিল। কিন্তু শেখ হাসিনা 24 সালের নির্বাচনের পর ইন্ডিয়া গেলেন এবং এসে তিনি তখন ব্রিফিংয়ে বললেন যে উনি ইন্ডিয়াকে বলেছেন যে এই প্রপোজাল, এইটা কাজ করার জন্য। আমরা এখন কি বলছি, আমি সেটা বলি, আমরা চায়না যে প্রাথমিক প্রপোজাল দিয়েছিল সেটায় নদী শাসন মূলত কাজটা ছিল, কারণ তিস্তায় ভাঙন একটা মেজর সমস্যা। বর্ষায় তিস্তার ভাঙনে বহু মানুষ পথে বসে যান এবং একটা নদী 8 কিলোমিটার পর্যন্ত চড়া হয়ে যায় ভেঙে থেকে। তো চায়না যেটা করেছিল সেটা হচ্ছে চায়না এই নদীকে নদী শাসন করবে, ড্রেজিং করবে, গভীর করবে, পার রক্ষা করবে। 1 কিলোমিটারের মধ্যে নদী নিয়ে আসা হবে, ফলে প্রচুর ল্যান্ড রিক্লেইমও করা যাবে, ভাঙন তো প্রতিরোধ করা যাবে, ল্যান্ড রিক্লেইম করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি যখন বসলেন, আমরা দেখলাম তিস্তায় এই কাজগুলো দরকার আছে, কিন্তু তিস্তার ওই অঞ্চলে তো আমাদের পানিরও সমস্যা আছে। আপনারা খুব ভালো মতো জানেন তিস্তায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ খুবই কম থাকে। ফারাক্কার মতো গজলডোবা ব্যারাজ পশ্চিমবঙ্গে আছে, এটা শুধু না, এর আগে তিস্তা তো সিকিম হয়ে তারপরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে এসেছে, ওখানেও প্রচুর আপস্ট্রিমে ওখানে অনেকগুলো ব্যারাজ করেছে, পানি প্রত্যাহার করে, আমাদের পানি আসে। Then we decide যে আমরা বর্ষায় যে পরিমাণ বেশি পানি আসে, এখানে একটু বলে রাখা ভালো, এই প্রকল্প মানে এই না তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়, গঙ্গা যেটা আমাদের এখানে পদ্মা, সেটার ন্যায্য হিস্সা চায়। তিস্তাতে আমাদের চুক্তি নেই, গঙ্গা চুক্তি এবছর শেষ হচ্ছে, আমরা আগের চাইতে, আগের চুক্তিতে আমরা সেই অর্থে খুব ভালোভাবে পানি পাইনি, আমরা নতুন ভাবে চুক্তি চাই এবং আমাদের অভিন্ন যে 53টা নদী আছে সবগুলো চাই। আমি আবারও বলছি, এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, কোন ব্যারাজ, কোন প্রজেক্টের এই অর্থ এই নয় যে আমরা আমাদের পানির এক্সপেকটেশন বা হিস্সা ছেড়ে দিচ্ছি। পানি আসলেও তো আমাদের বর্ষায় যে পরিমাণ পানি অনেক বেশি আসে, আমাদের পানি বা ভারতের দিক থেকে পানি আসে, সেই পানিটা তো আমরা ইউটিলাইজ করি না। এবং উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানি দিয়ে চাষ করতে করতে কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানির লেয়ার ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। সেই কারণে এখন আমরা যেটা চিন্তা করছি, তিস্তায় আরেকটা ব্যারাজ, তিস্তা একটা ব্যারাজ তো আছে, আরেকটা ব্যারাজ হবে আরো অনেক ডাউন স্ট্রিমে, যাতে বর্ষার পানি আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি এবং সেই পানিটাও আমরা ব্যবহার করতে পারি। এই কাজটা হচ্ছে। এখন আমি আসি ভূরাজনৈতিক কোনো সমস্যা হবে কিনা। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা দেশে বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে কাজ করবে। আমি উদাহরণ দিতে পারি, ওই জায়গায় যাচ্ছি না। কোন একটা দেশ কোন একটা অন্য দেশের প্রজেক্ট শুরু করেছে, পরে সেই প্রজেক্টটা অন্য কোনো দেশ করেছে, শুরু করার পরেও পরিবর্তন করেছে। একটা কথা খুব জরুরি, বাংলাদেশ তার স্বার্থ সিদ্ধান্ত, এটাও খুব জরুরি। বাংলাদেশ অন্য কোনো দেশের, অন্য যে কোনো দেশ, আমি কোনো দেশের নাম বলছি না, এনি কান্ট্রি, তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারে সে মাথায় রাখবে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। সে কারণে আমি মনে করি বাংলাদেশের কোনো পদক্ষেপ সেটা কোনো দেশে কনসার্ট হওয়ার ব্যাপার নেই। আর ভাই যে প্রশ্ন করেছেন যে কোনো মূল্যে, আমি মনে করি এখানে কোনো চ্যালেঞ্জ আছে। এভাবে এইভাবে উনি কথাটা বলেছেন, এটা এইভাবে বলা, এই রকম ভাবে বলা, এই কারণে বলা আমি মনে করি যাতে এই সরকার এই পদক্ষেপটার ব্যাপারে, এই প্রজেক্টটার ব্যাপারে খুবই আন্তরিক আছে, খুবই সিরিয়াস আছে। কারণ ওই তিস্তা পাড়ের মানুষদের প্রতিনিধি একটা মিটিং ছিলেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানি তিনি এখানে প্রচুর অ্যাক্টিভিজম করেছেন যেখানকার মানুষের এটা কত বড় সংকটের ব্যাপার। সো উনি ওনার এটা দৃঢ়তা বোঝানোর জন্য, এটা কোনো চ্যালেঞ্জ আছে আমি মনে করি। এবং আমি একথা আবারও বলতে চাই, বাংলাদেশের জনগণ
এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, এটা এই স্বাধীনতা এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। আমি দেখি না, কারণ আমি আশা করতে চাই, আমি বিশ্বাস করি যে ওই যে বলছি ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে কারণ যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এই সব কোন রকম কোন কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না, সেটা সে নিশ্চিত থাকবে, কোন রকম কোনো কিছু হবে না। আমরা এটা একটা প্রজেক্ট, চায়নার সবচেয়ে বড় দক্ষতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যে থ্রি গর্জেস ড্যাম তারা করেছেন, এখন তারা এটা নিয়ে আলাপ আলোচনা আছে, যেটা আমাদের ব্রহ্মপুত্র ইয়ালমিন শাঙ্কু নদী ওখানে একটা বড় কাজ করছে। তো চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, চায়নার প্রচুর ফান্ড আছে। আমরা এখনো বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। আমাদের যে জয়েন্ট কমিউনিকে আছে তার মধ্যে বলা হয়েছে টেকনিক্যাল যেসব ব্যাপার আছে, ফিজিবিলিটি আছে। কারণ আবারও বলছি প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য, সেই ক্ষেত্রে তারা সাহায্য করবে। আর যদি ফিনান্সিয়ালিও তাদের দিক থেকে আমরা কাজ করি, সেটা কোন রকম কোনো টেনশন অন্য কোনো দেশের হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি এটা বলে শেষ করি, ইন্ডিয়া এবং আর যে কোনো দেশ বাংলাদেশের সাথে একটা সার্বভৌম দেশ যেমন তার সাথে যেভাবে এনগেজ করতে হয়, কোনো পারস্পরিক স্বার্থ, আমি এটা কিন্তু বলছি পারস্পরিক স্বার্থ। আমাদের ওই রেজিমের সময় আমাদের মূল অভিযোগটা এটা ছিল যে বাংলাদেশ এবং জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে শুধু এক দেশ না, শুধু ইন্ডিয়া বলছি না, আমি ধরে ধরে দেখাতে পারি আর অনেক দেশের সাথে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ওই রেজিম ক্ষমতায় থাকার সত্ত্বে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যে কোনো দেশের সাথে আমরা কাজ করি। আমরা এটা লাস্ট প্রশ্ন পতাকা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় টাঙানো হয়েছে, বিভিন্ন স্থাপনায়, সড়কে। সরকার এটা জানে কিনা, সরকার তার সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কিনা, বা সরকার কি ব্যবস্থা নেবে? খুব বিস্তারিত বলছি না, এইটা সরকার কগনিজেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই, বরং এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিয়েছি। আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা আশা করি এই জিনিসটা যেভাবে শেষ প্রশ্নটা আমরা এখনো এইগুলো তো বুঝতেই পারছেন এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না, তো একটু খতিয়ে দেখার প্রশ্ন আছে। এবং এটা যেহেতু এত ওয়াইড স্প্রেড ভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটি আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারবো। এটা শেষ প্রশ্ন। আচ্ছা, একটু মজুরি একটা প্রশ্ন করেন তাড়াতাড়ি। গ্রামে কারেন্ট থাকে না। আমি ট্রাক সেলের কথা বন্ধ করে দেবো বলি, আমি কথাটা ভবিষ্যতের একটা সময়ের কথা বলছি। খেয়াল করবেন, আমরা মানুষকে ক্যাশ ইনসেন্টিভের আওতায় নিয়ে আসি। আমরা যদি মানুষের কাছে ক্যাশ পৌঁছে দিতে পারি, যেমন ধরুন এবার আমাদের 41 লাখ পরিবারের কাছে এই অর্থ বছরে ফ্যামিলি কার্ড যাবে, তাতেও কি নীতি মানুষের কাছে চলে যাবে না। এভাবে যখন আমরা অনেক বেশি মানুষের কাছে ক্যাশ পৌঁছে দিতে পারবো এবং আমরা বিশ্বাস করি কোনো একটা সময় অঙ্কটা আরো বাড়াতে পারবো, আমি তখনকার কথা বলছি, তখন মানুষের রাস্তায় আসতে হবে না। আমরা এখানে কি করছি আসলে, মানুষকে ভর্তুকি মূল্যে মানুষের কিছু টাকা সেভ হয়, মানুষ সেই জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা যেটা করতে চাই, ভবিষ্যতে ক্যাশ আছে আর অন্যান্য যেগুলো কার্ড ভিত্তিক আছে সেইগুলোর ক্ষেত্রে তাদের জন্য কাজগুলো সহজ হবে। একটা নির্দিষ্ট সময় না, কোন একটা দোকান, আপনি ওয়াইএমসি যেমন দোকান আছে, এরকম জায়গা থেকে এগুলো করতে পারে। আমি লাস্ট প্রশ্নটা নেব, এখানে কে যেন প্রশ্ন লোডশেডিং নিয়ে প্রশ্ন করে না, খালি প্রশ্ন করে তিস্তা মিস্তা নিয়ে। গ্রামে কারেন্ট থাকে না, খালি তিস্তা নিয়ে আসে, এক তিস্তা নিয়ে আমি একবার গেলে কখন আসে আর খালি যাইতে পারছি না তো, ভাই একটু ছবি নেই, সবাই একটু ভালোভাবে থাকে।
না না দেখ বসুন্ধা কই আরে কে ঢুকলো এটা সামনে তাকাও আরো পেছন ভাই একটু বড় ভাই একটু তাকান ভাই বেদিবে নড়িয়েন না এই দাদা মাথা থেকে হাত নামান অন করেন না অন করেন কি উপদেষ্টা ইনফরমেশন অ্যাডভাইজার হ্যাঁ তথ্য উপদেষ্টা ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদেরকে গরমের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের হয়ে ইনফ্যাক্ট আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব পালন করার কথা সবসময় চাইবো সরকারের সাথে প্রেসের ভালো সমালোচনাগুলো বারবার বলি, একটা সরকার যখন কাজ করতে যায় আমাদের মতো একটা সরকার সে অনেক খুব স্বাভাবিক, তো সেগুলো নিয়ে যথেষ্ট যৌক্তিক সমালোচনা সেটা হলেই আসলে সরকারের জন্য ভালো। আপনারা খেয়াল করবেন এটা একটু ফর্মালি বলছি, ব্যাংক আইনের একটা বিষয় নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল, যেটা পরবর্তীতে উইথড্র করা হয়েছিল। This is how democracy works. এভাবেই প্রেস এভাবেই কাজ করে। প্রেসে প্রচুর সমালোচনা হয়েছে, জনগণ সেটাতে এনগেজ করেছেন, জনগণের হাতে এখন সোশ্যাল মিডিয়া আছে, শেষ পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত পাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা জায়গা থেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাজেট উপস্থাপনের পর যখন সমালোচনা। তো এই জিনিসটা আসলে আমরা চাই, কারণ গণতান্ত্রিক সরকার সবসময় প্রেসকে তার বন্ধু মনে করতে চায়। As usual, আমরা কিছু তথ্য এক সপ্তাহের মধ্যে তৈরি হয়েছে, সেগুলো বলবো অবশ্যই খুব সংক্ষিপ্ত অংশ। আমরা মূল যে জিনিসটা আসলে চাই সেটা হচ্ছে আপনাদের সাথে ইন্টারাকশন, কোনো একটা জায়গা থাকা দরকার যাতে আপনারা আপনাদের কি সবসময় তা না, আপনারা প্রত্যেকে চোখ